সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু। আজ আলোচনা করব ছাত্রদের নতুন দল নিয়ে। এ বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক লেখক এহসান মাহমুদ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? আছি, ভালো আছি। দেশের সবাই শুরুতেই বলছিলাম ছাত্রদের নতুন দল। আসলে ছাত্রদের নতুন দল রাজনৈতিক দল হতে পারে, ছাত্র সংগঠন হতে পারে, দুটিই হবে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন তারা একটি নতুন রাজনৈতিক দল এর ঘোষণা করেছেন এবং আপনার সাথে তাদের সাথে অনেক যোগাযোগ আছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা যারা এই দলের সাথে যুক্ত হতে চাইছেন বা যারা যুক্ত হচ্ছেন না তারাও বলেছেন যারা এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে তারা উপদেষ্টা পরিষদ থেকে সরে যাবেন। ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের কাছ থেকে শুনে আসি। শিওর। ব্যারিস্টার অসীম, শুনছেন আপনি? দুঃখিত, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ছাত্রদের নতুন দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তারা একটা নতুন রাজনৈতিক দল করার কথা বলেছেন। হ্যাঁ শুনছি, আমি শুনছি, অবশ্যই শুনছি আপনাকে। আমার প্রশ্নটা শুনুন। একটি রাজনৈতিক দল এর ঘোষণা এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। অনেকদিন যাবৎ থেকেই আলোচনা হচ্ছে। একজন উপদেষ্টাকে কথা বলতে শোনা গেছে, তিনি বলেছেন যে যদি তিনি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন তাহলে উপদেষ্টা পরিষদ থেকে তিনি পদত্যাগ করেই রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন। এক সপ্তাহের সময়ের কথা বলেছিলেন। আবার আজকে আরেকজন উপদেষ্টাও এক সপ্তাহের কথা বলেছেন। এই রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? ব্যারিস্টার অসীম। এহসান মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, একই কোশ্চেনের উত্তর যদি আমি দেই, সেটা হচ্ছে বাংলাদেশ তো বহুদলীয় গণতন্ত্রের একটি দেশ। এরকম পরিস্থিতিতে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগের বিগত 15 বছর বা 16-17 বছরের কথা আমরা যদি বলি, সেটার বাইরে গিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা, বাংলাদেশের যে গণতান্ত্রিক ইতিহাস, সেখানে তো 72 থেকে 75 পর্যন্ত সেই বাকশালের আমলের কথা যদি আপনি যদি বাদ দেন, একদলীয় এক দল, এক নেতা এক দেশ এক দল, এর বাইরে পরবর্তীতে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো এবং 1991 সালের থেকে বাংলাদেশে যেই বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হলো গণতান্ত্রিক উপায়ে, সংসদীয় গণতন্ত্রের যে রাজনীতি, সেক্ষেত্রে তো রাজনৈতিক দল তো একটি অপরিহার্য বিষয়। তো এই বাস্তবতায় এখন যে কেউ নতুন রাজনৈতিক দল খুলতে পারে। নতুন রাজনৈতিক দল চালু করা কিংবা নতুন রাজনৈতিক দল নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে আসা, নতুন কমিটমেন্ট নিশ্চয়ই তাদের থাকবে। তো বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বাইরে নতুন একটি রাজনৈতিক দলের তো যে কোনো সময় হতে পারে। এটা খুব, আমরা যেদিন কথা বলছি আজও একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আজও একটা নতুন রাজনৈতিক দল, যেহেতু আপনি বললেন আত্মপ্রকাশ করলো, এই ধরনের ঘটনাগুলো খুব মজার আমি এই জন্য বলবো, নির্বাচনের বছরে বা নির্বাচনের ঠিক 5-6 মাসের মধ্যে বাংলাদেশে প্রায় গণ্ডায় গণ্ডায় রাজনৈতিক দলের জন্ম হয়। তো আজকের এই যে দলটা, এটা এরকম যে গণ্ডায় গণ্ডায় রাজনৈতিক দলের যে কোনো একটা কিনা, সেটাও আমরা একটু ভেবে দেখব। কিন্তু আগের যে আপনি যে প্রশ্নটা করছিলেন, আমি যদি সেটা যদি একটু বলি, তো নতুন রাজনৈতিক দল, এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে। বিশেষ করে 5ই আগস্টের যেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রায় 1,500 ছাত্র জনতার জীবন এবং প্রায় 50,000-এর পঙ্গুত্ব, অঙ্গহানি, এর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশের কথা যেটা আমরা বলছি, নতুন বাংলাদেশ পেয়েছি। তো সেই বাংলাদেশ এখন একটি বিশেষ সময় পার করছে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ এখন পরিচালনা করছে। সেই বাংলাদেশ সামনে একটি গণতান্ত্রিক অভিযাত্রার দিকে এগিয়ে যাবে। তো এটার জন্য নির্বাচন জরুরি, সেই নির্বাচনের জন্য রাজনৈতিক দল জরুরি। তো সেজন্য এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল আপনার কাছে চালু করবে। ব্যারিস্টার অসীম, আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, নতুন রাজনৈতিক দল আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এই
ছাত্র আন্দোলন থেকে যে রাজনৈতিক দলটি আসছে তার প্রভাব কি হবে বাংলাদেশের রাজনীতিতে? আপনার আহ, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আপনার একদলীয় বাকশাল শাসন থেকে বাংলাদেশে যে গণতান্ত্রিক অভিযাত্রা যেটা ছিল, সেটা তিনি করেছিলেন বহুদলীয় গণতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে। আমরা সাধুবাদ জানাবো যে কোনো রাজনৈতিক দল, ছাত্রদের কেন, যে কোনো রাজনৈতিক দল হবে, এটা খুব স্বাভাবিক। আপনি তো কারো ফ্রিডমটাকে আপনি তো ডিবার করতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই আপনার উপদেষ্টা পরিষদে আছে। সেখান থেকে আপনার একজন যদি পদত্যাগ করেন, বাকি যারা আছেন তারা যদি সরকারে থেকে যান, তাহলে সেটা হবে কিংস পার্টির মতো। কারণটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড যেটা, সেটা তখন আর থাকবে না। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা নিঃসন্দেহে আমাদের একটা বড় অর্জন হয়েছে, গণতান্ত্রিক অভিযান। আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছি। আচ্ছা, আপনি যেখানে ছিলেন। হ্যাঁ, আমি যেখানে ছিলাম সেটা যদি বলি যে এমন পরিস্থিতিতে, যেটা অসীম ভাই যেটা বলছিলেন, যে নতুন রাজনৈতিক দল যদি এখন আসে, তাহলে সেটা তারা আসবে। নতুন রাজনৈতিক দল, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, এবং যারা এখন এই নতুন রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিবে, তাদের যেহেতু আমার বয়সে খুব কাছাকাছি, তো সেই জন্য আমিও একদম অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি একটি নতুন রাজনৈতিক দল আসবে। পাশাপাশি আমি এটাও একটা প্রশ্ন জারি রাখতে চাই, এই নতুন রাজনৈতিক দল বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বাইরে বাংলাদেশের মানুষের সামনে নতুন কি স্বপ্ন নিয়ে আসবে, নতুন কি কমিটমেন্ট নিয়ে আসবে, কিংবা জনগণের কোন স্বপ্নের কথা তাদের মধ্য দিয়ে ক্ষমতায়ন হইতে পারবে জনগণ। এইটাও আমার আমি অধীর আগ্রহে একটা অপেক্ষা করছি। আর অসীম ভাই যেটা বলছিলেন, আমি সেই কথা সূত্র যদি একটু বলি, এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াটা এখন কিভাবে হবে। তো রাজনৈতিক দলের গঠনের প্রক্রিয়াটা নিয়ে আমি বলবো যে কিংস পার্টি টাইপের যেই কিছুটা জনপ্রিয় শব্দ, এটা আমরা প্রায় শুনে থাকি নির্বাচনের আগে, অনেকেই বলে এক দল আরেক দলকে বলে কিংস পার্টি। যেমন বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে বিএনপিও কিংস পার্টি। তো একইভাবে নানা রকম রাজনৈতিক দলগুলো কেউ কাউকে বলে যে কিংস পার্টি গড়ে তুলবে। এখন রাজার দল মানে ক্ষমতায় থেকে দল বানানো, আবার সেই দলকে ক্ষমতায়নে নেওয়া, ক্ষমতায় যাওয়া, এই আমি কিংস পার্টি বলতে যদি আমরা এটা যদি বুঝে থাকি। এখন সত্যিকার অর্থেই ক্ষমতায় থেকে রাজনৈতিক দল বানানো হয়েছিল কিনা বিএনপি, কিংবা বিএনপি কীভাবে গঠিত হয়েছিল, সেগুলো যদি না বলে বিএনপিকে আপনি কিংস পার্টি একতরফাভাবে বলেন, সেটা নিশ্চয়ই দেশের মানুষ যারা আছে সেটা বুঝে নিবে। আর এখন ছাত্ররা যেই দলটা নতুন দল প্রতিষ্ঠা করছে, বা নতুন দলের কথা শোনা যাচ্ছে এখনও, মানে আমি যদি বলি যে নতুন দলের প্রসব বেদনা টাইপের একটা ব্যাপার আমরা এখন দেখতে পাচ্ছি এজন্য যে দলের প্রধানের নাম আমরা জানতে পারছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন তার মধ্যে একজন নাহিদ ইসলাম, তিনি দলের প্রধান হবেন এমনটা শোনা যাচ্ছে, এবং তিনি নিজেও সেটা বলেছেন। যদি তিনি অবশ্য যদি বা সম্ভাবনা আছে, কোট আন কোট তিনি সবসময় রাখেন, সম্ভাবনা আছে তিনি সবসময় বলেন। আচ্ছা, আপনার কাছে আরেকটু জিজ্ঞাসা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেক বড় আন্দোলন, আজ মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন 15 বছরে বুড়োরা যা পারেনি তরুণরা তা করে দেখিয়েছে। তার মানে তরুণদের প্রতি তিনি ভরসা রাখতে বলছেন। আচ্ছা, আপনার প্রশ্ন আমি বলছি। আচ্ছা, আমি যদি বলি তরুণরা বুড়োরা যা পারেনি তরুণরা তা পেরেছে, একটা বিষয়ে আমিও নিজেও একজন তরুণ, তো সেই জন্য আমি খুবই আশাবাদী হই। কিন্তু তরুণরা দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটার। বিগত আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচনে দেশের প্রায় 3 কোটি ভোটার তরুণ। সেই তরুণদেরকে কিন্তু আওয়ামী রেজিম ভোট থেকে বঞ্চিত রেখেছিল। তাহলে এই দেশের তরুণরা যে গণতান্ত্রিক লড়াইয়ে কতটা ভূমিকা রাখে, সেটা কিন্তু একটা জিনিস দেখা গেছে। তারা কিন্তু তাদের ভোটাধিকার আদায়ের জন্য তরুণরা তখন কি এগিয়ে এসেছিল কিনা, এমন একটা প্রশ্ন কিন্তু আছে। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা হচ্ছে তরুণরা যখন রাজনৈতিক দল করার কথা এখন যখন বলছে যে তারা কিভাবে আগাবে, তারা কিভাবে যাবে, তো
তরুণদের প্রতি তিনি আশাবাদী হতে চান, কিন্তু বৃদ্ধরা এত বছর পারেনি, তরুণরা এখন করে দেখিয়েছে, মানে তরুণরা স্বৈরাচারকে পতন করেছে। ব্যাপারটা তো এইটা, তিনি তো এটা বলেছেন। ওকে, আচ্ছা, সেই তরুণরা যখন রাজনৈতিক দল করবে তাদের প্রতি তো বিশেষভাবে মানুষের আগ্রহ থাকবে। বা আমার প্রশ্ন হলো, এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তারাই কি শুধু আন্দোলন করেছে, নাকি অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য ছাত্র সংগঠন আন্দোলন করেছে? আচ্ছা, এখানে একটা তাদেরকে বাদ কিভাবে দিবে বা তাদেরকে অ্যাকোমোডেট কিভাবে করবে? আচ্ছা, এখানে আমার মনে হয় একটা খুব পরিষ্কার ধারণা থাকা উচিত। 1971 সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তার আগে 1970 সালে একটি ভালো নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ নির্বাচিত জনগণের ভোটে জয়ী হয়েছিল। সেটাকে পুঁজি করে এখন পর্যন্ত বলা হয় আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু আওয়ামী লীগকে আমরা তারপরে দেখেছি কি, মুক্তিযুদ্ধের সময়ে তারা নেতৃত্বদানকারী দল থাকার এই তকমাটি ব্যবহার করে তারা দেশের অর্থ পাচার, একদলীয় শাসন, বিনা ভোটের নির্বাচন, এগুলোকে তারা কায়েম করেছে। তার মানে 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এখন আমরা যা খুশি তাই করব। এই যে একটা কিন্তু প্রবণতা, এখন যেন 2024-এ এসে গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এখন তার মানে হচ্ছে গিয়ে আমাদেরকে বিনা ভোটে ক্ষমতা দিতে হবে, আমাদের দল প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশে কোনো গণতন্ত্র ফিরে আসবে না, আমরাই হচ্ছে গিয়ে যে দেশে গণতন্ত্রের একমাত্র ধারক ও বাহক। এটা আপনি যদি বলেন, তাহলে কিন্তু মানুষ সবাইকে যে পিঠ দেখায়, তার প্রমাণ তো আওয়ামী লীগ, তার প্রমাণ তো 5ই আগস্ট ঘটেছে। এমন কোনো আশঙ্কা কি করেন ব্যারিস্টার নাসিরুদ্দিন রশিম? নাসিরুদ্দিন রশিম শুনছেন? আমরা যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি ব্যারিস্টার নাসিরুদ্দিন রশিমের সাথে। না, আমি ঠিক আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, এখন শুনছি মাসুম ভাই আমাকে। জি জি জি, শুনছি আপনাকে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি যে কথাটা বলছিলাম, জি। যে মূলত আমি কিংস পার্টির কথা বলেছেন, আমার সহ আলোচক শ্রদ্ধার সঙ্গে ওনাকে জানাই যে জিয়াউর রহমান সাহেব যখন দল গঠন করেছিলেন তখন বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন রকম ছিল। সেটাতে উনি সবাইকে রেকনসিলিয়েশনের মতো অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন দেশ গড়ার জন্য। অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে কিন্তু আপনার 15ই আগস্টের পট পরিবর্তনের পর 7ই নভেম্বর পর্যন্ত যে বাংলাদেশে যে টালমাটাল উত্তাল অবস্থা ছিল, ক্রান্তিকাল ছিল, সেটা থেকে উদ্ধার করার জন্য এসেছিলেন তিনি। তার প্রতি জনগণ আস্থা রেখেছিল। সেটা একটা ভিন্ন জিনিস, যে আমি রাজনৈতিক জন্ম হোক যথাযথতা, কর্ম হোক ভালো। আপনার যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তার সম্পর্কে মৌলানা ভাসানী পর্যন্ত আপনার সার্টিফিকেট দিয়ে গেছেন যে মানুষটা সৎ এবং সৎ শাসক। তো এটা একটু ভিন্ন জিনিস। আর এখনকার প্রেক্ষাপট, আজকে স্বাধীনতার কত বছর পর, 54 বছর পর আমাদের আন্দোলন হয়েছে, ছাত্ররা আন্দোলন করেছেন এবং আন্দোলন সফল করেছেন তারা। আমি নিজেও গ্রেফতার, কারাবরণ করেছি। এবং এই আন্দোলন যদি সফল না হতো আমি বেরোতে পারতাম কিনা আমি জানি না। এখন কেউ যদি এককভাবে ক্রেডিট নেন, আমার সহ আলোচক, ওনাকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তিনি সবারই যে অংশগ্রহণ ছিল কিংবা সবারই যে কিছু না কিছু কন্ট্রিবিউশন ছিল সেটা উনি স্বীকার করেছেন। কিন্তু কেউ যদি শুধু এককভাবে কৃতিত্ব নিতে চান আওয়ামী লীগের মতো, সে 70 সালের নির্বাচনের মতো আপনার, সেক্ষেত্রে আমি মনে করি সেটা বাংলাদেশের জনগণ একটু ভিন্ন দৃষ্টিতে, কারণ মানুষ এখন অনেক কনসাস। আমি ধরে নিলাম 3 কোটি নতুন ভোটাররা তরুণরা যারা, তাই না, যাদের 18 বছর হয়েছে, বা যারা 2014 সালে 18 বছর যাদের হয়েছে, যারা 15 বছর 16 বছর 17 বছর যাদের বয়স ছিল, পরবর্তীতে 18 সালের নির্বাচনেও তারা ভোট দিতে পারেনি। একটা জিনিস দেখুন, মুসোলিনি প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে ফ্যাসিবাদ মুভমেন্ট নামে একটা আন্দোলন গড়ে তুলেছিল। এমন জনপ্রিয়তা পেয়েছিলেন তার সেই মুভমেন্ট, এক পর্যায়ে মুসোলিনি ইতালির রাষ্ট্র ক্ষমতায় আসেন। আসার পর তিনি ভাবলেন যে সমস্ত কিছু ত্রাণকর্তা, রক্ষাকর্তা জনগণের তিনি, এককভাবে ওনার কৃতিত্ব, উনি সবকিছু। জনগণ কিন্তু সেটা গ্রহণ করেনি। এক পর্যায়ে জনগণ মুসোলিনির বিরুদ্ধে কিন্তু আপনার আন্দোলন শুরু করলেন। একটা পর্যায়ে এসে মুসোলিনিকে হত্যা করে নগ্নভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল ইতালির রাজপথে।
সে থেকেই কিন্তু ওই যে ফ্যাসিবাদটা একটা গালি হিসেবেই কিন্তু আপনার পরিগণিত হয়েছে। আমরা একটা ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কিন্তু বাংলাদেশের জনগণ, আপনি যদি আপনার খেয়াল খুশি মতো রাজনৈতিক দল করবেন, আপনার খেয়াল খুশি মতো সংবিধান সংস্কার করবেন, আপনার খেয়াল খুশি মতো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেবেন, তাহলে কিন্তু একটা পর্যায়ে এসে বাংলাদেশের জনগণ উপলব্ধি করবে যে আমাদের দেশে না নব্য মুসলিনীর জন্ম হয়। আমি সে কারণেই বলছি, আমি আগেই সাধুবাদ জানিয়েছি যে ছাত্ররা আন্দোলন করেছে, আমি তাদেরকে বলেছি যে তারা যদি এই আন্দোলনটাকে সাকসেসফুল একটা জায়গায় না নিত, আমি নিজেও বেরোতে পারতাম না। আর সেই আন্দোলনের সময় আমার সহকর্মীরা গ্রেফতার হয়েছিল, মহানগর বিএনপির নেতা কর্মীদের থেকে আরম্ভ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা গ্রেফতার হয়েছিল। কেন তাহলে গ্রেফতার হয়েছিল? গ্রেফতার কেন তাদেরকে করা হয়েছিল? জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব শূন্য করার জন্য, বিএনপিকে যেন আন্দোলনে তারা অংশগ্রহণ করতে না পারে। তার মানেটা কি? তার মানে সকলের অংশগ্রহণ ছিল। এ কারণে আমি বলছি, রাজনৈতিক দল করেন, যদি করেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন সদস্য আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতার থাকা উচিত উচিত নয়। এহসান মাহমুদ, অসীম সাহেব অনেক কথা বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ সরকারে থেকে দলে থাকা উচিত হবে না, সেটা অবশ্য তাদের পক্ষ থেকেও বলা হয়েছে। এখন সবাই তো হয়তো দলের সাথে যুক্ত হবে না, কে কে আসতে পারেন? অনেকগুলো নাম শুনুন, আপনি কি জানেন? এটা এখন পর্যন্ত যতদূর বলা যায়। এখানে তো অনেকজনেরই নাম শোনা যাচ্ছে, যেমন নাহিদকে দলের প্রধান ভাবা হচ্ছে, আক্তার তিনি হচ্ছে গিয়ে তাকে সদস্য সচিব হিসেবে ভাবা হচ্ছে, আবার নাসিরুদ্দিন পাটোয়ারি, আবার হচ্ছে সার্জিস, হাসনাত, এরকম অনেকেই ভাগিদার আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে 5ই আগস্টের পরে দুইটা ব্যাপার আমরা দেখলাম, একটা হচ্ছে কি জাতীয় নাগরিক কমিটি তৈরি হলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়ে গেল। হ্যাঁ, এই যে আমার ব্যক্তিগত অভিমত, এখানেই হচ্ছে গিয়ে মেইন বিচ্যুতিটা মূলত ঘটেছিল। কারণ একই ছাতার নিচে আপনি একটা আম কাটলেন, একটা আমের ডান পাশের নাম দিলেন জাতীয় নাগরিক কমিটি, বাম পাশের নাম বৈষম্য বিরোধী, এটা তো হতে পারে না। মাঝখানেটা তাহলে কে? এই প্রশ্ন আমরাও করতে পারি। তাহলে তার মানে কি এই মাঝখানের যে সময়টা কি বলতে চাচ্ছি আমরা, সেটাই মূলত কিংস পার্টি কিনা? আচ্ছা, আরেকটা বিষয়, এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা ছাত্ররা ছিলেন গতকাল একটা ঘোষণা দিয়ে তারা একটা ছাত্র সংগঠন করবেন। সেখানে ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত এমন 3-4 জন ছিলেন। তারা ঘোষণা দিয়েছেন যে তারা লেজুর বৃত্তিহীন একটি ছাত্র সংগঠন করবেন। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বলা হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যে নেতারা ছিলেন তারা ছিলেন না। আবার এখানে একজন বলেছেন যে এরকম একটা সংগঠন হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল প্ল্যাটফর্ম এটা থাকবে। আচ্ছা, এটা কি বুঝায়? আচ্ছা, এইটা পুরো ব্যাপারটা আসলে হচ্ছে গিয়ে লেজে গোবরে অবস্থা। আপনি একদম, আমি যদি স্পষ্ট ভাষায় বলতে চাই, কারণ এখানে যারা যারা ছিল আপনি দেখবেন এই আন্দোলনের সময় আমরা যাদেরকে দেখেছি, রিফাত রশিদ আন্দোলনের সময় আমার সাথে খুব ভালো যুক্ত ছিল, আবু বকর মজুমদার, আব্দুল কাদের, এরা সবাই খুবই আমার ব্যক্তিগতভাবে আমাদের এই সময় যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিল সচেতন নাগরিক, এই সবাই খুব একে অপরের কাছাকাছি ছিলাম। কিন্তু সেই জায়গায় এখন তারা যখন বলছে যে এটা শুধুমাত্র ছাত্র সংগঠন হিসেবে থেকে যাবে, এটা পারফর্ম করবে না মূল দল হিসাবে, এটা আসল উদ্দেশ্যটা ভিন্ন। আমি বলি যে একটু ঝেড়ে কাশা উচিত সবার এই জায়গায়, মানে পরিষ্কার থাকা উচিত অবস্থানটা। আমি এই জন্য যদি বলতে চাই, মূলত এটার আসল ব্যাপারটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে, সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত এখন ছাত্র সংসদ নির্বাচনের কথা ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব জায়গায় তারা ছাত্র সংসদের নির্বাচন করবে, এটা নিয়ে তাদের পক্ষে আলোচনা আছে। এখন এই নির্বাচনটা করতে গেলে তাদের একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা তারা কি? এখন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ পালায়া গেছে, ছাত্রলীগ পালায়া গেছে, এখন তার মানে কি এর বাইরে বড় দল এখন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এখন ছাত্রদলকে মোকাবেলা করার জন্য, বিএনপিকে মোকাবেলা করার জন্য বলা হচ্ছে যে নানা রকম সংস্কার দরকার। আবার হচ্ছে গিয়ে ক্যাম্পাসে ছাত্রদলকে মোকাবেলা করার জন্য হচ্ছে গিয়ে এই বলা হচ্ছে লেজুর ভিত্তি ছাত্র সংগঠন চলবে না। তাহলে বাবা তোমাদেরটার নাম কি? লেজুর ভিত্তি না, তোমাদের কি পা বৃত্তি কিনা বা চর্যবৃত্তি কিনা? এই প্রশ্ন তো মানুষ এখন করবে। আচ্ছা, আপনার কাছে আসবো আবার। ব্যারিস্টার অসীম, শুনছেন?
জি, শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, এই যে এহসান মাহমুদ যে বিষয়ে কথা বলছিল, ছাত্র সংগঠন, ছাত্র আন্দোলন, ছাত্র সংসদ নির্বাচন, এই আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ছাত্রদল এবং সাধারণ ছাত্র বা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে, 70 জনের মতো আহত হয়েছে। তার বিপরীতে বুয়েটে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, ছাত্রদলও হয়তো করেছে, সেই খবর এখনও আমাদের কাছে পৌঁছেনি। এই যে ক্যাম্পাসগুলোতে উত্তেজনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন থাকা, আরও একটি ছাত্র সংগঠন করতে যাওয়া, জাতীয় নাগরিক কমিটিও থাকা, তার বাইরে আরও একটা রাজনৈতিক সংগঠন করা, রাজনৈতিক দল করতে যাওয়া, সার্বিক বিষয়ে আপনি কেমন দেখেন? মাসুম ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে সংঘর্ষ হয়েছে, এটা খুব দুর্ভাগ্যজনক। কারণ একটা ফেসিস গভর্নমেন্টের পতন হয়েছে, 6 মাস যায়নি, তার মধ্যে যদি আমরা এ ধরনের অন্তর্কলহ, দ্বন্দ্ব, কারণ আমি বলছি যে যারা এখন আছেন এই মুহূর্তে তারা সকলেই কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন ফেসিস গভর্নমেন্টের বিরুদ্ধে 17 বছর ধরে, বলতে পারেন সে 11-2 বছর, পরবর্তীকালে 15 বছর। তার মধ্যে দিয়ে যদি এই অনৈক্য এবং বিভেদের সুর বা ভাঙনের সুর শুনি, তাতে কিন্তু আমার মনে হয় যেন স্বৈর শাসকদের পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা হওয়াটা উচিত না। সবারই কিন্তু খুব সহনশীল অবস্থায় বুদ্ধি বিবেচনা দিয়ে, বিবেককে প্রশ্ন করে তার কর্মপন্থা অবলম্বন করা উচিত। না হলে সেই পরাজিত শত্রু আবার ফেরত আসবে, এটা সবারই কিন্তু মনে রাখা উচিত। ছাত্র সংগঠনগুলোর মধ্যে আপনার যদি অনৈক্য তৈরি হয়, আগে যেটা ছিল আপনার ফেসিসদের সময়ে সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ সবকিছুতে তাদের ছাত্র সংগঠন, আপনার গুন্ডামি, আপনার সিট দখল, সিট বাণিজ্য, আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা, টেন্ডারবাজি করা, এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তাহলে এখন কিসের লোভে, কোন মোহে আপনার তারা নিজেরা সংঘর্ষ কিংবা কলহে লিপ্ত হচ্ছে? আমি মনে করি এই বিষয়টা সবারই খেয়াল করা উচিত। সুযোগটা কিন্তু তৃতীয় পক্ষ, মানে তৃতীয় পক্ষ বলতে আমি বোঝাচ্ছি যে পরাজিত শত্রু কিংবা এর বাইরেও অন্য কেউ আপনার নতুন ষড়যন্ত্র তৈরি করতে পারে। একটা কথাটা হচ্ছে যে আপনার সম্মানিত যত দর্শক, বেশি থাকুন আমাদের সাথে কালক্ষেপণ চ্যানেলের করবেন অনলাইন এবং প্ল্যাটফর্মে। যত বেশি দায়িত্ব নেবেন, আমি আগেও বলেছি, যেমন দেখুন আমাদের এখন উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা সম্ভবত 15 জনের বেশি তো না মনে হয়, কিন্তু বাংলাদেশে মন্ত্রণালয় আছে অনেকগুলো। রাজনৈতিক দলের সরকার যখন থাকে তখন দেখা গেছে যে এক একজন এক একটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। এখন দেখা গেছে যে এক একজন 3টা 4টা 5টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, যার কারণে জি, ঠিক মতো নিজের আন্তঃ মন্ত্রণালয়ের মধ্যেই আপনার সমন্বয় করতে পারেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি সবকিছু একসঙ্গে করতে যান, তাহলে তো মনে করেন যে আপনার কোনোটাই সুচারুরূপে আপনি সম্পন্ন করতে পারবেন না। জি। ধন্যবাদ আপনাকে এহসান মাহমুদ। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম শেষে একটা কথা বলেছেন যে যদি একসাথে অনেক কিছু করতে চায় এই সরকার, এক একজন উপদেষ্টার হাতে অনেকগুলো মন্ত্রণালয়, সমন্বয় হচ্ছে না, সমন্বয়ের কি অভাব দেখছেন? আচ্ছা, সমন্বয় করার আগে মানে আমি যদি বলতে চাই যে আমাদের মনে হয় এখনো যে প্রায়োরিটি লিস্ট একটা করা দরকার, মানে অগ্রাধিকার ভিত্তিতে আপনি কি করবেন। আপনার হচ্ছে গিয়ে মানে ক্যান্সারের আক্রান্ত হয়েছেন, আবার একই সাথে আপনার একটা ফোড়াও হয়েছে। সো আপনি এখন কোনটার অপারেশনটা আগে করবেন? মানে আমি যদি বলি আপনাকে, মানে ডায়াবেটিক পেশেন্ট হলো, আপনি ফোড়াও হলেন, আপনি কোনটা অপারেশন আগে করবেন বা কোনটার চিকিৎসাটা আপনি আগে নেবেন? আমার মনে হয় সরকারের এখন 6 মাস হয়েছে, 6 মাস যথেষ্ট সময়, মানে আমরা যদি বলি তো এখন এই সরকারের এখন দ্রুত যেটা করা উচিত, দ্রুত নির্বাচনের দিকে যাওয়া, নির্বাচনী রোডম্যাপ দেওয়া, মানে জনগণের এবং দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, লাগামহীন ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের যে অবনতি, এগুলোতে সরকার এখন পর্যন্ত দেশে একটা মবের রাজত্ব কায়েম হয়েছে, মানে মবতন্ত্র, একটা মবতন্ত্র তৈরি হয়েছে দেশে, মানে আমি সরি এটা আমার বলতে হচ্ছে। হ্যাঁ, তো এইটা খুবই দুঃখজনক। মব দিয়ে আপনি সব কিছু এখন এখানে বিচার করে দিচ্ছেন। তো আমার মনে হয় সরকার এখন অগ্রাধিকার ভিত্তিতে দেশ থেকে এখন দ্রুতভাবে এই যে মব একেবারেই নির্মূল করতে হবে। মবের মতো ঘটনা যাতে, একটা ঘটনা যাতে আর মবের আর নির্মূল মানে না না ঘটে, এটা নির্মূল করতে হবে। এবং
মানে মানুষের যে জনজীবনের যে আকাঙ্ক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, এগুলো যাতে হাতের নাগালে থাকে। সামনে রমজান মাস রমজান আসছে, আসছে, জি। সামনে রমজান আসছে, এমনিতে এটা সরকারের জন্য একটা বাড়তি চাপ। আমি যেহেতু সংবাদকর্মী, আপনি নিশ্চয়ই জানেন, এই রমজান সামনে রেখে নানা রকম সিন্ডিকেটের কথা আমরা শুনতে যাচ্ছি। তো রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতায় নাই, তাহলে এখন সিন্ডিকেট কারা চালাচ্ছে? এই দ্রব্যমূল্য রমজানে কেন মানুষের হাতে নাগালে থাকবে না? আমার মনে হয় সেগুলো নিয়ে আমাদের এখন ভাবা উচিত। এগুলো সরকারের অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো সরকার যদি করতে না পারে, মানুষ কিন্তু আবার ফুঁসে উঠতে পারে। মানে এটা আমার একটা আশঙ্কা, এটা হতে পারে। ধন্যবাদ। ব্যারিস্টার অসীম, শুনছেন? জি, আমি শুনেছি। জি, আমরা শেষ করব, আমরা শেষ দিকে চলে এসেছি। নির্বাচন সংস্কার একসাথে চলবে, নির্বাচন আগে হবে, সংস্কার পরে হবে, রাজনৈতিক দলগুলো সংস্কার করবে, অনেক কথা বলা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একরকম, সরকারের পক্ষ থেকে একরকম। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সরকার নির্বাচন, আপনি কি বলেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি অশেষ ধন্যবাদ জানাই এহসান মাহমুদ ভাইকে। ওনার সঙ্গে আমার পরিচয় আগে ছিল না। আমি মনে করি যে আমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত সরাসরি, এহসান ভাইদের মতো ব্যক্তিত্বদেরকে আপনার আনা উচিত। ওনারা কিন্তু দিক নির্দেশনামূলক কথাগুলো বলতে পারবেন নিরপেক্ষভাবে, বাস্তবতা উপলব্ধি করে। আমি ওনাকে এই জন্য ধন্যবাদ জানাই। উনি যতগুলো কথা বলেছেন, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমার দলেরও করেন, ইন্টারিম গভর্নমেন্টের করেন, ওনারা সেটা খুব ভালো মতো করতে পারেন এবং সেটা কিন্তু আপনার জনগণ খুব মনোযোগ দিয়ে শুনবে। আমার কথা, আমি তো বায়াসড, আমি এই জন্য ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে ডিম আগে না মুরগি আগে। আমি একটা কথা বলেছি, আমার দলের নেতা জনাব তারেক রহমান সাহেব 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলেন সংস্কারের জন্য। 2023 সালে 31 দফা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র কাঠামো মেরামতের 31টি দফা দিয়েছেন। তার মধ্যে 10 নম্বর দফাতে ছিল যে জুডিশিয়াল রিফর্মের কথা, স্বাধীন বিচার বিভাগের জন্য একটা কমিশন গঠন করা, বিচারপতি নিয়োগের বিষয়। আমি অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে কিন্তু আপনার বিচারপতি নিয়োগের জন্য আপনার একটা গেজেট নোটিফিকেশন করেছে, সেটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আরো কিছু কাজ হয়েছে, হয়নি যে তা না। আমাদের ওই 31 দফা তো আজ থেকে 2 বছর আগে আমাদের দলের নেতৃবৃন্দরা, সিনিয়র নেতৃবৃন্দরা আপনার সংস্কারের কথা বলেছেন। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংবিধানের 70 অনুচ্ছেদের জন্য আপনার সংশোধন প্রয়োজন মনে করেছেন। সবাইকে নিয়ে জাতীয় সরকার, যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন তাদেরকে নিয়ে জাতীয় সরকারটা করা। সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি, আপনি সংবিধান বাতিল করেন কিংবা আমাদের বর্তমান যে বিদ্যমান সংবিধান, এটার মধ্যে কি ফেসিজমের কোনো উপাদান আছে? আমি মোটা দাগে বলবো মোটেও নেই। মূল কথাটা হচ্ছে যে আপনি সংবিধান পরিবর্তন পুনর্লিখন পরিমার্জন যাই কিছু করেন না কেন, মানসিকতাটা বড় বিষয়। আপনি সংবিধান পরিবর্তন করলেন কিন্তু গ্যারান্টি তো দিতে পারবেন না যে ফেসিস্ট হবে না নির্বাচিত সরকার। এ কারণেই বলছি উপজেলার জন্য অনেক বড় সংস্কার প্রয়োজন। আমি নিজে স্থানীয় সরকারকে শক্তিশালী এবং কার্যকর করার জন্য এবং জনগণের সেবা নিশ্চিত হবার জন্য স্থানীয় প্রশাসনের উপরে যেন জনগণের শাসনটা কায়েম হয়, সেজন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করা উচিত। সেটা অনেক বড় ব্যাপার। এটা আপনি এখন দিয়ে দিলেই আপনার হলো না। এ কারণে আমরা বলছি যে আমরা তো গণতন্ত্রের জন্য, যে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র এ দুটো মৌলিক উপাদান, আমি আগেও বলেছি। সেটার জন্য প্রয়োজন কি, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা কমিটমেন্ট হওয়া উচিত। এই যে জাতীয় ঐকমত্যের কথা বলা হয়েছে, আসুন না আমরা একটা ঐকমত্য কমিশন নিয়ে শুনি একটু আপনার কাছ থেকে। বাইরে কেউ যেন না যেতে পারে। আমি সেজন্যই বলছি যে আমাদের প্রয়োজন সরকারের পক্ষ থেকে একটি জাতীয় ঐকমত্য কমিশন করা হয়েছে। এই জাতীয়, সেই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। দুঃখিত, সরি আমি শুনিনি মাসুম ভাই। সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশন করা হয়েছে, তার একটা বৈঠকও হয়েছে। সেই বৈঠকে রাজনৈতিক দলগুলোর নেতারাও ছিলেন, প্রায় 100 জনের মতো মানুষ ওই বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে প্রধান উপদেষ্টা বক্তৃতা করেছেন, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বক্তৃতা করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে এই ঐকমত্য কমিশন যে কথাগুলো বলবে, এর সাথে যেই রাজনৈতিক দলগুলো মত পোষণ করবে, দ্বিমত পোষণ করবে, সব কিছু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে জানতে পারবে মানুষ যে কে ঐকমত্যের পক্ষে বিপক্ষে আছে, বা কতটা পক্ষে আছে কতটা বিপক্ষে আছে।
না, না, ধন্যবাদ। এটি তো ঐক্যমতের পক্ষে বা বিপক্ষের বিষয় না, কিন্তু বাট কমিশন যেটা করেছেন, যে জাতীয় ঐকমত্য কমিশন, সবকিছুই আমি আপনার সঙ্গে রাজি হবে এমন কোনো কথা নাই। তাহলে তো আর সেটা গণতন্ত্র হলো না, তাই না? জি। তাহলে আপনার কথাতেই যদি আমাকে সবকিছু, সে আমি যে মুসোলিনির রেফারেন্স দিয়েছি, যে মুসোলিনি ভেবেছিল তিনি ত্রাণকর্তা, তিনি রক্ষাকর্তা। জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গিয়েছেন, আমার দলের সিনিয়র নেতারাও গেছেন, গণতান্ত্রিক আন্দোলনের আপনার অংশগ্রহণ করেছেন, সে সমস্ত রাজনৈতিক দলের নেতারাও গেছেন। আপনি শুনে আসবেন সরকারের কাছ থেকে, আপনি সবকিছুই যদি তাদের মতো মানতে হয় তাহলে হবে ঐকমত্য? না, এটা তো গণতন্ত্র না, এটা তো সেই মুসোলিনির পূর্বাভাস। নিঃসন্দেহে আমি কোনো কিছুতে ডিসএগ্রি করতে পারি, এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু কথাটা হচ্ছে যে অ্যামিকেবল একটা সেটেলমেন্ট হবে সবাই মিলে। ঠিক আছে, আপনি এটা চাচ্ছেন না, অমুকে এটা চাচ্ছে, ওকে, ওইটা পরে করবেন, তাহলে আসেন সাইন করেন, সিগনেটারি হন চার্টারে, যেন বাধ্য হয় পরবর্তীতে যারা সরকারে আসে। আর তাদের জন্য তো আপনার একটা ল্যান্ডমার্ক, আপনার একটা, আমি কি বলবো, দৃষ্টান্ত। ফ্যাসিস্ট হওয়ার সাহস কোন সরকার করবে না। জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে। ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম। এহসান মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।